জানেন কি, ভারতের পরবর্তী সন্ত্রাসী হুমকি আসতে পারে আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে, আর সে কারণে ফেঁসে যেতে পারেন আপনিও। শুনে অবাক হচ্ছেন? দেখুন, শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। আপনার হাতে থাকা ওই স্মার্টফোনটি আপনাকে বিপদে ফেলতে পারে, কারণ একটি স্মার্টফোন, একটি এনক্রিপ্টেড অ্যাপ আর কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই, এই তিনটি এখন হয়ে উঠছে উগ্রপন্থায় জড়িয়ে পড়ার নতুন হাতিয়ার। আর এই সব কিছুই রয়েছে আপনার হাতে থাকা ওই ফোনটিতে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে সময়ের সঙ্গে বদলে যাচ্ছে সন্ত্রাসী সংগঠনগুলোর কৌশল। সীমান্ত পেরিয়ে গোপন প্রশিক্ষণ শিবিরে যাওয়ার বদলে এখন অনলাইনেই শুরু হতে পারে চরমপন্থার যাত্রাপথ। ফলে প্রশ্ন উঠছে, সন্ত্রাসবাদের নতুন যুদ্ধক্ষেত্র কি এখন ওই ডিজিটাল দুনিয়া? এআই কি এখন ব্যক্তি বুঝে উগ্রপন্থার প্রচার চালাচ্ছে? এআই চ্যাটবট কি মানুষকে উগ্রপন্থার দিকে ঠেলে দিতে পারে? এআই নির্ভর উগ্রপন্থা রুখে দেওয়া এত কঠিন কেন? ভারত কি এই নতুন হুমকির মোকাবেলা করতে পারবে? সম্প্রতি জৈশ জঙ্গিদের গ্রেপ্তারিতে কি সামনে এলো বড় কোনো নাশকতার পরিকল্পনা? বিষাক্ত গ্যাস তৈরি থেকে বোমা পরীক্ষা, আর কি ছিল জৈশ জঙ্গিদের গোপন ছকে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। খুব বেশি দিন আগের কথা নয়, কোনো সন্ত্রাসী সংগঠনে যোগ দিতে হলে প্রায় সীমান্ত পেরোতে হতো। নিয়োগপ্রাপ্তরা যেতেন গোপন প্রশিক্ষণ শিবিরে। সেখানে তারা সরাসরি দেখা করতেন তাদের হ্যান্ডলারদের সঙ্গে। মুখোমুখি প্রশিক্ষণের মাধ্যমে তারা শিখতেন বিস্ফোরক তৈরি করা, গোপনে যোগাযোগ রাখা এবং নিরাপত্তা বাহিনীকে এড়িয়ে চলার কৌশল। তবে এখন সেই চেনা মডেল পুরোপুরি বদলে যাচ্ছে। আজ উগ্রপন্থায় জড়িয়ে পড়ার ভয়াবহ যাত্রা শুরু হতে পারে শুধুমাত্র একটি স্মার্টফোন, একটি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই এর মাধ্যমে। বিশ্বজুড়ে নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক করছে যে সন্ত্রাসী সংগঠনগুলো অত্যন্ত দ্রুত এই এআই নির্ভর প্রযুক্তিকে নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছে। কিভাবে জানেন? শুধু উগ্রপন্থী প্রোপাগান্ডা ছড়ানো বা নতুন সমর্থক নিয়োগ করাই নয়, ভুয়ো পরিচয়পত্র তৈরি, উগ্রপন্থী বই এবং সামগ্রী বিভিন্ন ভাষায় অনুবাদ করা এবং সরাসরি নাশকতামূলক অপারেশনাল পরিকল্পনায় সহায়তার জন্য এখন দেদারসে এই এআই ব্যবহার করা হচ্ছে। এদিকে ভারতের মতন দেশে লক্ষ লক্ষ তরুণ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনলাইনে সময় কাটায়। পরিসংখ্যান বলছে ভারতে 15 থেকে 24 বছর বয়সীদের ইন্টারনেট ব্যবহারের হার গড়ে প্রায় 85%, যার মধ্যে শহরে 91.8 এবং গ্রামীণ অঞ্চলে 82.1%। বর্তমানে দেশের মোট জনসংখ্যার 70% বেশি মানুষ অনলাইন ব্যবহার করে, আর মোট ইন্টারনেট ব্যবহারকারী প্রায় 100 কোটি। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আর শুধু ওই সীমান্ত পেরিয়ে আসা জঙ্গিদের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। একেবারে ঘরের ভেতরে যে কেউ যে কোনো সময় এই উগ্রপন্থায় জড়িয়ে পড়তে পারে। আপনিও জড়িয়ে পড়তে পারেন, আপনার ওই ফোনটাও কিন্তু সুরক্ষিত নয়। বিশেষজ্ঞদের মতে আইসিস বা আল কায়দার মতন জঙ্গি সংগঠনগুলো এমন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে, যার ফলে একাধিক ভাষায় বাস্তবসম্মত ভিডিও, বক্তৃতা, পোস্টার এবং অডিও বার্তা তৈরি করে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের অপরাধ দমন সংস্থা ইউরোপোল সতর্ক করেছে যে এআই উগ্রপন্থী প্রচারকে আগের তুলনায় অনেক বেশি সস্তা, দ্রুত এবং বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়ায় বিপজ্জনক একটা সুযোগ তৈরি করে দিয়েছে। অন্যদিকে আরও বড় একটি সমস্যা হলো ডিপ ফেক প্রযুক্তি। কারণ এই প্রযুক্তির মাধ্যমে তৈরি যে কোনো কণ্ঠস্বর কিংবা এআই নির্মিত ভিডিও বা ভুয়ো বার্তাকে সত্যি বলে মনে করা হয়। আসল নকল চেনার আর এখন কোনো উপায় থাকছে না। যেমন ধরুন, কোনো জঙ্গি নেতার মৃত্যুর পর বা গা ঢাকা দেওয়া অবস্থায় তার অবিকল কণ্ঠস্বর এবং চেহারা নকল করে নতুন উগ্র এবং উস্কানিমূলক বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা দেখে তার অনুসারীরা সেটিকে একেবারে আসল বলে মনে করছে এবং আরও প্ররোচিত হচ্ছে।
আবার ধরুন, কোনো সংঘাতপূর্ণ এলাকায় অশান্তি ছড়াতে কোনো দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা সেনাপ্রধানের ভুয়ো ডিপফেক ভিডিও তৈরি করা হতেই পারে। এসব ভিডিওতে তাদের মিথ্যে নির্দেশ দিতে দেখিয়ে মুহূর্তের মধ্যেই দাঙ্গা বা সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করা হতে পারে। এছাড়াও সবচেয়ে ভয়ঙ্কর হলো তরুণদের ফাঁদে ফেলতে বা ব্ল্যাকমেল করতে ডিপফেক প্রযুক্তির মাধ্যমে ভুয়ো আপত্তিকর ভিডিও তৈরি করে পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাদের অপরাধমূলক বা সন্ত্রাসী কাজে জড়ানোর চেষ্টা করা হতে পারে, কিংবা কোনো একটি নির্দিষ্ট ধর্মের বা গোষ্ঠীর মানুষের উপর অত্যাচার করা হচ্ছে এমন ভুয়ো ডিপফেক ভিডিও নিখুঁতভাবে তৈরি করে অনলাইনে ছাড়া হচ্ছে। এটি দেখে আবেগতাড়িত হয়ে তরুণরা প্রতিশোধ নেবার জন্য একেবারে ওই উগ্রপন্থী দলে নাম লেখাচ্ছে। যেমনটা অনেক ক্ষেত্রে আমরা ওই বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি যে প্রচুর ভুয়ো ভিডিও ভারতের নাম করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে প্রচার করা হয়েছে। এখানে সংখ্যালঘুদের ওপর চরম অবিচার বা নির্যাতন করা হচ্ছে। এখানে আপনাদের আরও কয়েকটা বাস্তব উদাহরণ দিই যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। 2025 সালের 14ই ডিসেম্বর অস্ট্রেলিয়ার বন্ডি বিচে সন্ত্রাসী হামলার পরপরই ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ডিপফেক কন্টেন্ট ছড়িয়ে পড়ে। এআই ব্যবহার করে তৈরি করা সে সমস্ত ভিডিওতে দেশটির সরকারি কর্মকর্তাদের এমন সব বিতর্কিত বক্তব্য দিতে দেখা যায় যা তারা আসলে কখনো বলেননি। উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং সেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে তরুণদের উগ্রপন্থার দিকে টেনে নেওয়া। এরপর 2026 সালের ফেব্রুয়ারি মাসে গ্লোবাল নেটওয়ার্ক অন এক্সট্রিমিজম অ্যান্ড টেকনোলজি একটি বিষয়ক গবেষণার প্রতিবেদনে দেখা যায় কিভাবে হামলার পরবর্তী 72 ঘন্টার মধ্যে এআই এবং ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট জুড়ে ভয়াবহ মাত্রায় গুজব এবং মনগড়া প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল। একইভাবে 2024 সালের মাঝামাঝি থেকে 2025 সাল পর্যন্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে অ্যাডলফ হিটলারের পুরনো বক্তৃতাগুলোকে এআই ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে ইংরেজি ভাষায় তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপর আবার ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ তাদের একটি রিপোর্টে জানাচ্ছে যে নব্য নাৎসিদের তৈরি হিটলারের এই এআই অডিও বক্তব্যগুলো বিশ্বজুড়ে প্রায় 50 মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে, যা তরুণদের চরমপন্থী এবং বর্ণবাদী মতাদর্শের দিকে আকৃষ্ট করার একটি সফল মনস্তাত্ত্বিক চাল ছিল। ফলে বুঝতেই পারছেন বিষয়টা ঠিক কতটা ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। তাছাড়া আগে সবার জন্য একই ধরনের প্রচার চালানো হতো, কিন্তু এখন এআই ব্যবহার করে একেবারে ব্যক্তি অনুযায়ী আলাদা বার্তা এবং কন্টেন্ট তৈরি করা সম্ভব। আসলে একজন ব্যক্তি অনলাইনে কি দেখছেন, কি লিখছেন এবং কোন ধরনের কন্টেন্টে আগ্রহ দেখাচ্ছেন, এআই অ্যালগরিদম সেই তথ্য কিন্তু বিশ্লেষণ করতে পারে। আর সেই অ্যালগরিদমের মাধ্যমেই সম্ভাব্য চিহ্নিত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা এবং অনলাইনে দীর্ঘ সময় যুক্ত রাখার চেষ্টা করছে কিন্তু জঙ্গিরা। যেমন নিঃসঙ্গতা, হতাশা, রাজনৈতিক ক্ষোভ বা ধর্মীয় আবেগ রয়েছে এমন তরুণদের এআই সহজেই সফট টার্গেট হিসেবে চিহ্নিত করে ফেলছে। এরপর এআই এর মাধ্যমেই ওই সুনির্দিষ্ট তরুণের মানসিক অবস্থা অনুযায়ী আলাদা প্রোপাগান্ডা তৈরি করা হচ্ছে। যেমন ধরুন, কেউ যদি রাজনৈতিকভাবে ক্ষুব্ধ হন, তাকে দেশের শাসন ব্যবস্থার বিরুদ্ধে এআই নির্মিত নিখুঁত ভুয়ো ভিডিও পাঠানো হচ্ছে। আর এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের এআই চ্যাটবটগুলো একজন মানুষের মতন 24 ঘন্টা ওই তরুণের সঙ্গে কথা বলে, তার প্রশ্নের উত্তর দেয় এবং আস্তে আস্তে তাকে উগ্রপন্থার দিকে ঠেলে দেয়, যার ফলে পুরো নিয়োগ প্রক্রিয়াটি এতটাই সূক্ষ্ম এবং ব্যক্তিগত হয়ে যায় যে বাইরের কেউ বা তার পরিবারেরও কেউ টের পায় না যে সেই তরুণটি একেবারে চরমপন্থার দিকে চলে যাচ্ছে। ফলে জঙ্গি নিয়োগের পদ্ধতি এখন অনেকটাই কিন্তু একেবারে ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়ছে। আর সবার কাছে একই বার্তা না পাঠিয়ে এআই এখন লক্ষ্যভিত্তিক ডিজিটাল ফরম্যাটে মার্কেটিং চালাচ্ছে। প্রতিটি তরুণের মানসিক দুর্বলতা বুঝে আলাদা আলাদা প্রোপাগান্ডা তৈরি করছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত ডক্টর জুয়েলিচের সাম্প্রতিক গবেষণা বলছে, বোকো হারাম এবং ইসলামিক স্টেটের মতন জঙ্গিরা চ্যাটবটের নিরাপত্তা এড়িয়ে বোমা তৈরি এবং হামলার নিখুঁত প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করছে।
বোকো হারামের প্রাক্তন সদস্যদের সাক্ষাৎকারে জানা যাচ্ছে যে কিছু জঙ্গি এআই চ্যাটবট ব্যবহার করে প্রযুক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করছিল, যা তাদের অস্ত্র উন্নয়ন এবং হামলার পরিকল্পনায় সহায়তা করতে পারে। আবার আইসিসের সঙ্গে যুক্ত ওই প্রশিক্ষকরা এখন নতুন জঙ্গি সদস্যদের কোনো এক প্ল্যাটফর্মের ওপর নির্ভর না করে বিভিন্ন চ্যাটবটের নিরাপত্তা ব্যবস্থাকে এড়িয়ে যাবার কৌশল শেখাচ্ছে কিভাবে ভিপিএন ব্যবহার করতে হয়, কিভাবে কার্যকর প্রম্পট লিখে ওই চ্যাটবটের সুরক্ষা প্রাচীর একেবারে ভেঙে নিষিদ্ধ তথ্য বের করতে হয়। অর্থাৎ উগ্রপন্থা সংগঠনগুলো কোনো একক এআই প্ল্যাটফর্মের ওপর নির্ভর করছে না। আর এই বিষয়টিকে থামানো অত্যন্ত কঠিন বলছেন বিশেষজ্ঞরা। ভারত কি এই নতুন হুমকির মোকাবেলা করতে পারবে? সম্প্রতি জৈশ জঙ্গিদের গ্রেপ্তারি থেকে সামনে এলো বড় কোনো নাশকতার পরিকল্পনা, বিষাক্ত গ্যাস তৈরি থেকে বোমা পরীক্ষা, আর কি কি ছিল জৈশ জঙ্গিদের ওই গোপন ছকে, বলবো সে কথা। প্রশ্ন হচ্ছে, এআই নির্ভর উগ্রপন্থা রুখে দেওয়া এত কঠিন কেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা? দেখুন, আগে প্রতিটি জঙ্গি সংগঠনের কার্যকলাপের পেছনে কিছু না কিছু প্রমাণ থাকত, যেমন গোপন প্রশিক্ষণ শিবির, সরাসরি বৈঠক, সন্দেহজনক যাতায়াত বা অর্থের লেনদেন। এই সূত্র ধরেই নিরাপত্তা সংস্থাগুলো সহজেই তাদের গতিবিধির টের পেত। কিন্তু প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এই জঙ্গি নেটওয়ার্কের ধরনও কিন্তু বদলে গেছে। এখন তারা অনলাইনের বেনামি অ্যাকাউন্ট, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ এবং এআই দিয়ে তৈরি ভুয়ো পরিচয়ের মাধ্যমে একেবারে ভার্চুয়াল দুনিয়াকে ব্যবহার করছে। ফলে তাদের আসল পরিচয়, অবস্থান বা যোগাযোগের নেটওয়ার্ক খুঁজে বের করাটা ওই নিরাপত্তা সংস্থাগুলোর জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর শুধু তাই নয়, উগ্রপন্থী প্রচার এখন একসঙ্গে সোশ্যাল মিডিয়া, গেমিং প্ল্যাটফর্ম থেকে শুরু করে ব্যক্তিগত অনলাইন চ্যানেলে ছড়িয়ে পড়ছে। এর ফলে সন্ত্রাসী সংগঠনগুলো কোনো ব্যক্তির সঙ্গে সরাসরি দেখা না করেও তাকে কিন্তু একেবারে মগজ ধোলাই করতে পারছে। বিশেষজ্ঞদের মতে এই ডিজিটাল নেটওয়ার্ক মোকাবেলায় শুধু প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয়, বরং সাইবার নজরদারি, প্রযুক্তিগত সক্ষমতা এবং অনলাইন সচেতনতা বাড়ানো এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগছে যে এআই কি নিজেই উগ্রপন্থী হয়ে উঠতে পারে? দেখুন, এটা ঠিক যে এআই নিজে মানুষের মতন কোনো উগ্র মতাদর্শ বা বিশ্বাস তৈরি করতে পারে না, কারণ এআই এর নিজের কোনো চিন্তা, উদ্দেশ্য বা আদর্শ নেই। তবে সমস্যা তৈরি হয় যখন কোনো উগ্রপন্থী গোষ্ঠী এই এআইকে ভুলভাবে ব্যবহার করার চেষ্টা করে। এআই নির্মাতারা সহিংস বা বেআইনি কাজে সহায়তা ঠেকাতে একটা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছেন, কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে এই সমস্ত সুরক্ষা ব্যবস্থা এড়িয়ে ওই এআইকে অপব্যবহারের চেষ্টা করা কিন্তু হতে পারে, এবং সেটা হচ্ছেও। অর্থাৎ বিপদ এআই এর নিজের মধ্যে নয়, বরং যারা একে ক্ষতিকর কাজে ব্যবহার করছে, মূল উদ্বেগ তাদের নিয়েই। বিশেষজ্ঞরা মনে করছেন এআই সরাসরি জঙ্গি সংগঠনগুলোর জায়গা না নিলেও তাদের নাশকতামূলক কাজের ধরনকে আরও দ্রুত এবং সহজ করে তুলেছে। এনক্রিপ্টেড অ্যাপ এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি দেখা না করেও তারা বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখছে। ফলে ডিজিটাল দুনিয়ায় নিরাপত্তা সংস্থাগুলোর জন্য এক বিরাট চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যা মোকাবেলায় সাইবার নিরাপত্তা বা সাধারণ মানুষের ডিজিটাল সচেতনতা এখন সবচেয়ে বড় হাতিয়ার। এবার প্রশ্ন হলো যে ভারত কিভাবে এই এআই নির্ভর উগ্রপন্থা মোকাবেলা করবে? দেখুন, ভারতের নিরাপত্তা সংস্থাগুলো ইতিমধ্যেই এই এআই ব্যবহার করে ছড়ানো উগ্রপন্থা এবং সন্ত্রাসী কার্যকলাপকে নতুন ধরনের জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত প্রযুক্তি নির্ভর নজরদারি এবং সাইবার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছে। গত 16 জুলাই পঞ্চম বিমস্টেক সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, দ্রুত প্রযুক্তিগত উন্নতির কারণে বিশ্ব এখন নতুন ধরনের নিরাপত্তার হুমকির মুখোমুখি। প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়া এই চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি দেশগুলোর মধ্যে আরও সহযোগিতা এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর জোর দিয়েছেন।
এদিকে অনলাইনে উগ্রপন্থী কার্যকলাপ শনাক্ত করা এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান আরও উন্নত করতে ভারত স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে সাইবার এবং তথ্য নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করছে। তাছাড়া গুজরাট এবং কেরল সহ বিভিন্ন রাজ্যের সাম্প্রতিক তদন্তও আমাদের সামনে প্রমাণ করছে যে অনলাইনে উগ্রপন্থায় জড়িয়ে পড়া সংগঠিত সন্ত্রাসী কার্যকলাপের রূপ নেওয়ার আগেই তা শনাক্ত করার জন্য প্রাথমিক পর্যায়ে নজরদারি, সাইবার মনিটরিং এবং সম্মিলিত ওই গোয়েন্দা তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এর সবচেয়ে বড় এবং সাম্প্রতিক প্রমাণ মিলল গুজরাটে। একেবারে ষড়যন্ত্র বাস্তবায়িত হওয়ার আগেই গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াড পাকিস্তানি জঙ্গি সংগঠন জৈশ এ মোহাম্মদের 5 জঙ্গিকে গ্রেপ্তার করেছে। ধৃত জঙ্গিদের জেরা করে একের পর এক রোমাঞ্চকর এবং চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, তা ভারতীয় জাতীয় নিরাপত্তা মহলে একেবারে তোলপাড় ফেলে দিয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে বিলাল আবিদ সেরা, মোহাম্মদ আয়ুব কাডিওয়াল, মোহাম্মদ আয়ুব সুনাসারা, সাফির রাইস মুখী এবং মোহাম্মদ হাসান কারাদিয়া। এর আগে এই মডিউলের 8 জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল, আর এবার আরও 5। তদন্তকারীদের দাবি, ধৃত সদস্যরা শুধু অনলাইনে উগ্রপন্থী প্রচার চালাতেন এমনটা কিন্তু নয়, বরং নাশকতার পরিকল্পনাও করেছিল তারা। তদন্তে উঠে এসেছে আহমেদাবাদের বাসিন্দা বিলাল আবিদ সেরা ডিজিটাল প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। অভিযোগ, পাকিস্তান ভিত্তিক হ্যান্ডলারদের কাছ থেকে জৈশ প্রধান মাসুদ আজাহারের বক্তৃতা, ভিডিও এবং বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট সংগ্রহ করে তা পেনড্রাইভের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো। পরে সেই কন্টেন্ট প্রিন্ট করে আবার তরুণদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল বলেও তদন্তকারীদের দাবি। এটিএসের তদন্তে আরও দাবি করা হয়েছে যে মডিউলের কয়েকজন সদস্য জম্মু কাশ্মীরে গিয়ে অস্ত্র চালানো, সামরিক কৌশল এবং বিস্ফোরক সংক্রান্ত প্রশিক্ষণও নিয়েছিল। তদন্তকারীদের মতে সেখানে তাদের বিভিন্ন ধরনের সন্ত্রাসী কৌশল শেখানো হয়েছিল। তদন্তে আরও দাবি করা হয়েছে যে এই ধৃতরা স্থানীয় বাজার এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে বোমা তৈরির প্রস্তুতি হিসেবে বিভিন্ন রাসায়নিক উপাদান সংগ্রহও করেছিল। এরপর 2023 থেকে 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে গুজরাটের পাটান জেলার সিদ্ধপুর খাড়িয়াল গ্রামের চারিপাশের বিভিন্ন নির্জন এবং পরিত্যক্ত জায়গায় অন্তত 8টি পরীক্ষামূলক পাইপ বোমা এবং টাইম বোমার সফল বিস্ফোরণও ঘটিয়েছিল। জনবহুল এলাকায় ক্ষতি করার উদ্দেশ্যে জৈব রাসায়নিক হামলার সম্ভাব্য পরিকল্পনা নিয়েই তারা এই কাজ করছিল বলেই অভিযোগ উঠছে। তদন্তের দাবি করা হচ্ছে যে পাকিস্তানি হ্যান্ডলার ওই আবদুল্লার কাছ থেকেই পাওয়া অর্থ দিয়ে অভিযুক্তরা নজরদারি চালানোর জন্য একটি গাড়ি এবং মোটরসাইকেলও কিনেছিল। ধৃতদের মধ্যে একজন বিস্ফোরক তৈরিতে দক্ষ ছিল এবং বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল বলেই অভিযোগ। আহমেদাবাদের একটি হোটেলকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। তবে হামলার ঠিক আগেই গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এটিএস তাদের গ্রেপ্তার করে ফেলেছে। আর তদন্তে জানা যাচ্ছে মাদ্রাসার আড়ালে এই গোষ্ঠীগুলোর সদস্যরা পড়ুয়াদের একেবারে মগজ ধোলাই করত, এমনকি জঙ্গি দলে নিয়োগ, হামলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। এই মডিউলের গোপন আস্তানায় অভিযান চালিয়ে 43টি জেহাদি বই এবং ডিজিটাল নির্দেশিকা উদ্ধার করা হয়েছে। দারুল ইসলাম নামে একটি সংগঠন তৈরি করে সন্ত্রাসী কার্যকলাপের একেবারে ব্লু প্রিন্ট সাজাচ্ছিল এই জঙ্গিরা। গুজরাটই ছিল তাদের মূল ঘাঁটি। এখান থেকেই দেশের একাধিক বড় শহরে হামলার একটা ছক কষা হচ্ছিল। বর্তমান তদন্তকারীরা পুরো নেটওয়ার্ক এবং অর্থের উৎস এবং সম্ভাব্য যোগাযোগের বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে। এই আবহে আরও একটি বিস্ফোরক খবর আপনাদের জানিয়ে রাখি। আমাদের রাজ্যে এই সিআইডি অভিযানে উত্তর 24 পরগনার অশোকনগরে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রেরও হদিশ মিলেছে। 19 জুলাই সকালেই গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি অশোকনগর থানার যৌথ অভিযানে নৈহাটি অশোকনগর রোডের 8 নম্বর মোড় এলাকায় একটি ম্যাজিক গাড়ি আটক করা হয়। আর সেই গাড়ি থেকে পূজা বিশ্বাস নামে একজন মহিলাকে আটক করা হয় এবং তার ব্যাগ আটক করা হয়। তল্লাশিতে উদ্ধার হয় 4টি 7mm পিস্তল এবং 2টি 9mm পিস্তল, 12টি ম্যাগাজিন এবং 200 রাউন্ড কার্তুজ, নগদ 12,000 টাকা ও 2টো মোবাইল ফোন। পুলিশের দাবি, বিহার থেকে অস্ত্র নিয়ে ওই হাবড়ার এলাকায় বিক্রির উদ্দেশ্যেই নিয়ে আসা হচ্ছিল। উদ্ধার হওয়া ট্রেনের টিকিটের সূত্র ধরেই বিহারের মুঙ্গেরের অস্ত্র পাচার চক্রের সঙ্গে যোগ থাকার একটা সম্ভাবনা উঠে এসেছে। এই অস্ত্র কোথায় পৌঁছানোর কথা ছিল
এবং এর সঙ্গে আরও কারা যুক্ত ছিল তা জানতে কিন্তু ওই ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। ভাবুন একবার, একদিকে এনক্রিপ্টেড অ্যাপের এআই চ্যাটবটের মাধ্যমে মগজ ধোলাই, আর অন্যদিকে সেই সুযোগে একেবারে ঘরের দরজায় পৌঁছে যাচ্ছে মারণাস্ত্র। সাইবার দুনিয়ার নিখুঁত অদৃশ্য ছক আর বাস্তবের বারুদ মিলে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর নতুন যুদ্ধক্ষেত্র। আর এই অবস্থায় প্রশ্ন থাকছে, আপনার ঘরের ছেলে বা মেয়েটি সুরক্ষিত তো? তাহলে কি সন্ত্রাসের নতুন ঠিকানা এখন আপনার বা আপনার সন্তানের হাতের ওই মোবাইল ফোনটি? এই বদলে যাওয়া চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা প্রস্তুত আমরা? প্রশ্নটা আপনাদের জন্যই কিন্তু রাখলাম। সতর্ক আমাদের প্রত্যেকের হতে হবে। আজ এই পর্যন্তই। নমস্কার।